হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে গল্প রিদমোহিনী, লেখনীতে ইশরাত জাহান, ফারিয়া, পর্ব ৩। আমি কাঁদতে কাঁদতে বললাম, অর্নি আমার বোন ছিল, ও তোমাদের কেউ ছিল না, নইলে এত সহজে ওর জায়গা নিতে চলে আসতে পারতে না। ইউ ব্লাডি গার্ল, অলওয়েজ ভালো মেয়ে সেজে থাকার অভিনয় করে গিয়েছো। এবার তোমার মুখোশ পুরোপুরি বেরিয়ে এলো, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তোমার এই কাজের জন্য কখনোই ক্ষমা করব না আমি, আর না শান্তি দেব। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তোমার জীবন আমি নরকে পরিণত করলে আমি সাইদুল ফারাজ তুষর না। ওনার কথা শুনে আমার গা জ্বলে উঠল। এই লোকটা কি আমায় বোকা বোকা বা অবলা ভাবছে? আমি খুবই সাধারণ, কথা বলতে বা প্রতিবাদ করতে পারি না। বিছানায় একপাশে পড়ে থাকা চশমাটা উঠিয়ে চোখে দিলাম। তারপর খুব শান্তভাবে ওনার সামনে দাঁড়ালাম। উনি আকস্মিক আমাকে এভাবে দেখে ভড়কে গেলেন। আমি চুলগুলো হাত খোপা করে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, বলা শেষ আপনার? যদিও আমার ভেতরে ভেতরে খুব ভয় করছিল, তবুও তা প্রকাশ করলাম না। উনি বললেন, না। তাহলে বলে ফেলুন। মানেটা আপনি জানেন। এই যে আমাকে এত এত ডায়লগ শোনাচ্ছেন, আর কয়টা বাকি আছে? উনি রেগে গিয়ে বললেন, আমি মজা করছি না। আমিও মজা করছি না। ইভেন মজা জিনিসটা আমার একদমই পছন্দ না। বেশি কথা বলছে দেখছি। আসলে আপনার সাথে এর আগে আমার বেশি কথা বলার প্রয়োজন পড়েনি, তাই দেখেননি। কেন অর্নি? আপনাকে বলেনি যে আমি একটা ডেঞ্জারাস? আমার মুখে অন্যের নাম শুনে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন। চিবিয়ে চিবিয়ে বললেন, অন্যের নাম মুখে আনবে না একদম। বেরো ঘর থেকে। আমি ওনার সাথে আর কথা বাড়ালাম না। মেজাজ খারাপ আছে আমার। সঠিক সময়ে মুখের উপর সঠিক কথা না বলতে পারাটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। এই সমস্যা কাটিয়ে তারপর আমার উচিত ঠান্ডা মাথায় ওনাকে বোঝানো, অন্যের শূন্যতা বুঝতে দেওয়া যাবে না। নেশা থেকে ফিরে আসুক আর ভালোভাবে বাসুক। অন্যকে আজীবন ভালোবাসুক, আমিও এটাই চাই। কিন্তু এর জন্য নিজের সুন্দর জীবন নষ্ট করার কোনো মানে হয় না। আর নিকিতা আন্টিরা তো কোনো দোষ করেনি, তাহলে ওরা কেন কষ্ট পাবে? এখন থাকুক আর যা ইচ্ছা করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার কিছুদিন সময় নিতে হবে, নিজের সাথে বোঝাপড়া করতে হবে। কারণ আমিও এখন তার অর্ধাঙ্গী। ওনার জীবনের সাথে আমিও জুড়ে আছি। বিয়ে হয়েছে আমাদের, সেটা আমরা মানি না মানি, সত্যটা পাল্টাবে না কখনোই। আমি ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম। কোনো কাজ টাজ না পেয়ে শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটালাম। বিকেলে বাগানে ঘোরাঘুরি করলাম, গাছে পানি দিলাম, বাসায় ফোন দিয়ে কথা বললাম। আমার সহপাঠীরা বিয়ের খবর শুনে একের পর এক ফোন দিতে লাগলো। তাদের সাথেও স্বাভাবিকভাবে কথা বললাম। সন্ধ্যায় চা আর স্ন্যাক্স তৈরি করলাম শাশুড়ি বৌমা মিলে। রূপ আঙ্কেল, মানে আমার শ্বশুর, উনি বেশ আড্ডা জমালেন। টিভিতে নিউজ দেখতে দেখতে সন্ধ্যার নাস্তার পর্ব শেষ হলো। রাত 8টার সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। শাশুড়ি মা দরজা খুলতে গেলেন। ধূসর এসেছে, স্বাভাবিক ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে আছে, মানে এখন সেন্সে আছে। তার পরনে ট্রাউজার আর টি শার্ট। এই প্রথম আমি ভালোভাবে ওনাকে লক্ষ্য করলাম এবং ওনাকে বেশ সুদর্শন বলেই বোধ হলো। মা বাবা দুজনেই ঘরে চলে এলেন। তাদের চোখে মুখে আলতো খুশি জ্বলে। অনি নিজে অনেক বেশি স্মার্ট ছিল, দুশোরও তাই। ওদের জুটিটা আসলে বেশ ছিল। আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে আমি আবারও টিভিতে মনোযোগ দিলাম। দেখার মতো কিছু না পেয়ে একটা হিন্দি সিরিয়াল দিলাম। যদিও কখনোই আমি এসব দেখি না, এক কথায় মাথা ধরে যায় এসব দেখলে। কিন্তু এখন এক প্রকার সময় কাটানোর জন্য রগে সিরিয়ালটাতে চোখ বোলাচ্ছি আর রিমোটটা শক্ত করে চেপে ধরে আছি। আমাকে চমকে দিয়ে ধূসর এসে বিপরীত দিকে সোফায় বসলো। তখনই কিসিং সিন শুরু হলো সিরিয়ালে। পড়ি কি মরি কি করে রিমোটটা চাপতে লাগলাম। সে আমার সাথে বেইমানি করলো, কিছুতেই কাজ করলো না। লজ্জায় আমি শেষ। আমার অবস্থা দেখে ধূসর গলা ছড়িয়ে ধমক দিলেন, এমন করছো কেন? উত্তর না পেয়ে উনি চুপ হয়ে গেলেন। বোধহয় বুঝতে পেরেছে আমি লজ্জা পাচ্ছি, তাই বেশ স্বাভাবিক স্বরেই বললেন, ইটস নর্মাল। এসব দেখে লজ্জায় মরে যাওয়ার মতো কিছু হয়নি। আপনি চুপ করুন। আমাকে চুপ করতে বলার তুমি কে? আমি কড়া গলায় জবাব দিলাম, আপনি কি বাংলা সিনেমার হিরোদের মতো স্মৃতি হারিয়ে ফেলেছেন? আপনার কি কিছুই মনে নেই? ও, ভেরি ব্যাড। উনিও অগ্নি চোখে আমাকে দেখলেন। পরক্ষণে টিভির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এসব কি হচ্ছে? আমি মাথা নিচু করে বললাম, রিমোট কাজ করছে না, আমাকে পাস
করো, রাইট নাও। সিনটা দেখে আমার কাল রাতের কথা মনে হয়ে গেল। ইয়া আল্লাহ, কাল রাতে তো দুশোর ভাই আমাকে অন্নি ভেবে কিছু করেছেন, পুরোটাই নেশার করে। মনে হতে ওনার হাতে রিমোটটা দিয়ে আমি এক দৌড়ে রান্নাঘরের দিকে যেতে চাইলাম। বিধিবাম চৌকাঠে ওষটা খেয়ে পড়ে গেলাম ফ্লোরে। অট্ট হাসিতে মেতে উঠলেন দূষণ। আমাকে সাহায্য করতে এলো না। আমার কষ্ট দেখে ওনার খুব আনন্দ হচ্ছে। পায়ের ব্যথায় আমার চোখে জল এলো। কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে পৌঁছালাম রান্না করে। শাশুড়ি মা দেখেও আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, কী হয়েছে মা, এভাবে হারছো কেন? ব্যথা পেয়েছি। কিভাবে? চৌকাঠে পা বেঁধে পড়ে গিয়েছিলাম। এই কথা শুনে মা বেশ আহত হলো। আমাকে ডাইনিংয়ে চেয়ারে বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে বরফ এনে পায়ে লাগিয়ে দিলেন। আমার শত বারণ কানে না নিয়ে তিনি রাতের খাবারটা নিজ হাতে আমাকে তুলে খাইয়ে দিলেন। আমাকে খাইয়ে দেওয়ার সময় দুশোর বেটার চেহারা দেখে মনে হচ্ছিল কেউ ওনার গলায় বিষ ঢেলে দিয়েছে। আমাকে উদ্দেশ্য করে গা জ্বালানো কয়েকটা কথা বলে তিনি ঘরে চলে গেলেন। মা এসে বললেন, বোঝনি, সহ্য হচ্ছে না ওর। ওনার কথা শুনে আমিও হাসলাম। রাত 11:30। খোলা আকাশে মস্ত বড় চাঁদ, বাতাস ঠান্ডা এবং আরামদায়ক। পায়ের ব্যথা কিছুটা কমতে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে ওনার ঘরে গেলাম। কাল তো মাতাল ছিল, তাই আমি যে ওনার ঘরে থেকেছি সেটা বুঝতে পারেননি, কিন্তু আজ তো জ্ঞানে আছেন। যদি আমাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, এক বস্তা সাহস জোগাড় করে ঘরে গিয়ে দেখি উনি ল্যাপটপে কী যেন করছেন। আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, এখানে কী চাই? আমি ঝটপট উত্তর দিলাম, ঘুমাতে চাই। উনি দাঁতে দাঁত চেপে বললেন, ঘুমাও, মানা করিনি কেউ। আমি অবাক হয়ে বললাম, সত্যি? হুম, কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যাও। যা ভেবেছিলাম তাই। এই সাইকো কোনোভাবেই আমার থাকাটা অ্যালাউ করবে না। কিন্তু যত যাই হোক, এখন তো সে আমার স্বামী। ওনার সব কিছুতে অন্যের যেমন অধিকার ছিল, আমারও তাই। এই বাড়িতে পা রাখার পর থেকে সে আমার সাথে দুর্ব্যবহার করে গিয়েছে, যা আমি পছন্দ করি না। এক প্রকার রেগেই ওনাকে আমি বললাম, বিয়ে যেহেতু আপনার সাথে হয়েছে, তাই আমি এখানেই ঘুমাবো। তুমি চাইলেই তো আর হবে না। এটা আমার ঘর, আমার আর ডিসিশন নেওয়ার অধিকার শুধুই আমার। দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই, তাই বেহুদা কথা বাড়াবেন না। আমি এই ঘরেই ঘুমাবো। বেডে শোয়ার কোনো ইচ্ছাই যেহেতু আমার নেই, আমি ফ্লোরে বিছানা পেতে নেমো। উনি ল্যাপটপটা কোলের ওপর থেকে নামিয়ে চিৎকার করে বলেন, একবার বললে কি কথা কানে যায় না? না, যায় না। এই ঘর আমার অন্যির, আর উনি নামক কোনো মেয়ের নয়। তাই শুধু শুধু আমার মেজাজ খারাপ করবে না, অসহ্য। বলেই আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। উনি রাগে চোখে তাকিয়ে রইলেন। মাথা ব্যথা হচ্ছে প্রচুর। চোখ বন্ধ করার আগে দেখলাম উনি বোতল নিয়ে বসেছেন। রাগ হলেও আমি কিছু বললাম না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।